এই ছেলে, তুমি দেয়ালে হিসু করছো কেন? মেয়েলি কণ্ঠে কথাটি শুনে চমকে উঠলাম। দ্রুত জিপারটা টেনে দিয়ে আশেপাশে তাকালাম। ল্যাম্পপোস্টের আলোতে কাউকে দেখতে পেলাম না। তবে কি মনের ভুল? বুকে থুতু ছিটালাম। পেটে বেশি চাপ লেগেছিল বলে আমি এদিকটায় এসে নির্জন জায়গা পেয়ে কাজটা সারছিলাম। কিন্তু মেয়ের কণ্ঠটা আমাকে ভয় পাইয়ে দিল। যাক বাবা, কেউ নেই, কেউ দেখেনি। ওটা আসলে মনের ভুল। নিশ্চিন্ত মনে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম আমি। তখন আবার মেয়েলি কণ্ঠে শুনতে পেলাম, এই ছেলে, উত্তর দাওনি কেন? বলো, দেয়ালে হিসু করলা কেন? জানো না এখানে হিসু করা নিষেধ? এবার এটাকে আর মনের ভুল ধরা যায় না। আশেপাশে তাকিয়ে ভয় পেতে থাকি। ভয়ে ভয়ে বললাম, কে? কে তুমি? সামনে আসো। আমি তোমার সামনেই। তুমি আমাকে দেখতে পাচ্ছ না? ভূত! মুখ দিয়ে কথা বের হচ্ছিল না আমার। এবার ভয়টা বেড়ে গেল। মেয়েলি কণ্ঠটা আমাকে আশ্বস্ত করে বলল, এই, ভয় পেও না, আমি ভূত না, আমি মানুষ। তুমি মানুষ হলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমাকে তো রাতে দেখা যায় না, দিনের বেলায় দেখা যায়। মানে কি বলছো এসব? তুমি মানুষ না? কথাটি বলেই আমি দৌড় দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। কে যেন আমার হাত টেনে ধরল। মেয়েলি কণ্ঠটা এবার ধমক দিয়ে বলল, এই, বলছি না আমি মানুষ। এই দেখো, আমি তোমার হাত ধরেছি। ভূতেরাও তো হাত ধরতে পারে। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি চলে যাব। ভীতু ছেলে একটা, একটা মেয়েকে ভয় পাচ্ছ? মেয়েটার হাসিটা খুব সুন্দর। এতক্ষণও যেহেতু আমার কোনো ক্ষতি করলো না, আর হয়তো করবেও না। আমার ভয় ধীরে ধীরে কাটতে লাগলো। গায়ের শার্টটা ঠিকঠাক করে জিজ্ঞেস করলাম, সত্যি কি তুমি মানুষ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি মানুষ। তাহলে আচ্ছা, সব বলছি, চলো ওদিকটায় বসি। কোন দিকে? তুমি কোন দিকে ইশারা করলে? দেখলাম না তো। আরে, যাত্রী ছাউনিতে, জায়গাটা এখন ফাঁকা। আচ্ছা, চলো। দুজনে এসে বসলাম যাত্রী ছাউনিতে। সামনের রাস্তাটা ফাঁকা। রাত কম হয়নি, সবাই ঘরে ফিরেছে। শুধু ল্যাম্পপোস্টের নিচে কয়েকটা কুকুর ঘোরাঘুরি করছে। মেয়েটা বলে উঠল, আমার নাম তিথি। এই স্টেশনের পর প্রথম যে দুতলা বাড়িটা, ওটা আমাদের। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমার নাম তানভীর, কিন্তু তোমাকে দেখা যায় না কেন? সেটা আমিও জানি না। মায়ের কাছে শুনেছি যেদিন আমার জন্ম হয় সেদিন নাকি আমার মতো দুটি কান্নার আওয়াজ হয়। কিন্তু কিছুক্ষণ পর অন্য আওয়াজটা আর শোনা যায়নি। যখন রাত হয় তখন নাকি আমাকে আর কোথাও দেখা যায়নি। সবাই খুব ভয় পেয়ে গেছিল। হঠাৎ আমি কেঁদে উঠি রাতে। সবাই আমার কান্নার শব্দটাই শুনতে পেল শুধু, কিন্তু আমাকে দেখল না। ভোরের আলো ফুটতেই আমি দৃশ্যমান হই। সবাই আবার দেখতে পায় আমাকে। এভাবে আজও চলতে থাকে। দিনের বেলায় আমাকে দেখা যায়, কিন্তু রাতে আমি অদৃশ্য। মেয়েটার কথা শুনে হতবাক হয়ে যায়। একবার ভাবি মেয়েটা আমাকে বোকা বানাচ্ছে, আসলে সে মানুষ না। আরেকবার ভাবি সত্যিও তো হতে পারে। কিন্তু এভাবে রাতের বেলায় অদৃশ্য কারোর সাথে কথা বলা কতটা যুক্তিসঙ্গত? হঠাৎ কেউ যদি এসেও যায়, আমাকে
এভাবে একা একা কথা বলতে দেখে তাহলে তো ধরে সোজা মানসিক হাসপাতালে নিয়ে যাবে। মাঝখানে একবার আমি উঠে যেতে চেয়েছিলাম পাগল ভূতের প্রলাপ ভেবে। পরক্ষণে চিন্তা করি, না, কথাগুলো শুনতে তো মন্দ লাগছে না, তাই আর যাওয়া হয়নি। আমাকে চুপ থাকতে দেখে মেয়েটা আবার বলল, আমি জানি তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা, কিন্তু এটাই সত্যি। আচ্ছা, তোমার নিজেকে নিয়ে খারাপ লাগে না? কিসের খারাপ? বেশ তো লাগে। রাতের বেলায় একা একা বের হয়ে যেতে পারি, তোমার মতো অপরিচিত কারোর সাথে মজা করতে পারি। এই যে আমি এখন তোমার সাথে কথা বলছি, তখন কি পারতাম যদি আমাকে রাতে দেখা যেত? না, পারতে না। হুম, রাতে মেয়েদের বের হওয়াটা অনেক রিস্ক, কিন্তু আমার জন্য কোনো রিস্ক নেই। বরং আমি কাউকে বিপদে পড়লে বাঁচাতে পারি। একবার কি হয়েছিল জানো? কি? নড়ে চড়ে বসলাম আমি। তিথির গলা শুনে আর একটু ঘেঁষার চেষ্টা করলাম। তিথি ধমক দিয়ে বলল, এই, ওদিকে যাও, গায়ের উপর এসে পড়েছো কেন? বারে, দেখা যায় না শরীর, তার আবার গায়ের ওপর এসে পড়ব আমি? মনে মনে কথাটি বলে ধমকটা চুপচাপ হজম করলাম আমি। একটু সরে বসলাম। ভাবখানা এমন যেন আমার ইগোতে লেগেছে কথাটা। তিথি বলতে শুরু করলো, একবার রাতে বের হয়েছিলাম। রাতটা আর একটু বেশি হয়েছিল সেদিন। দেখি একটা মেয়েকে কয়েকজন লোক মিলে ধর্ষণ করার চেষ্টা করছে। মেয়েটার হাত পা বাঁধা, মুখেও কাপড় গোজা, শব্দ করতেই পারছে না সে। ভাগ্যিস মেয়েটার সর্বনাশ হওয়ার আগেই আমার চোখে পড়ে ব্যাপারটা। বড় একটা লাঠি নিয়ে সবাইকে মারতে থাকি। ওরা কেবল লাঠিটাকেই দেখলো, আমাকে দেখতে পেল না। এভাবে খালি একটা লাঠি শূন্যে ভাসতে ভাসতে তাদের মারছে, এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন তাদের ভয়টা আরও বাড়িয়ে দিতেই আমি বলে উঠলাম, বদমাইশের দল, আজ তোদের কারো রক্ষা নেই। খালি একটা কণ্ঠের হুমকি শুনে ওরা তখন ভয়ে কাঁপতে থাকে, যে যেদিকে পারে ছুটতে থাকে। আমি একা কয়েকজনের পিছনে ছুটব, আর ওদের দৌড়ানির সাথেও পেরে উঠতাম না। নিজের প্রেস্টিজ চিন্তা করে আর তাড়া করলাম না। ভূতের আবার প্রেস্টিজ? মাঝখানে বলে উঠলাম আমি। হয়তো আমাকে সরে বসতে বলার প্রতিশোধ নিলাম। তিথি একটু রাগী কণ্ঠে বলল, এই, আমি মানুষ বলছি না? তারপর শোনো কি হয়েছে। আবার ঠান্ডা হয়ে এলো ওর কণ্ঠ। হুম, বলো। তারপর মেয়েটার সব বাঁধন খুলে দেই, কিন্তু মেয়েটা লোকগুলোকে যতটা ভয় পায়নি, আমাকে আরও বেশি ভয় পেতে শুরু করলো। মেয়েটার সেই ভয়ার্থে চেহারা মনে পড়লে আমার এখনো হাসি পায়। বলেই হি হি করে হেসে উঠল তিথি। ওর হাসিটা দারুণ শোনালো আমার কানে। মনে মনে ভাবলাম, এমন হাসির যে অধিকারিণী না জানি সে কত সুন্দরী। তিথি হাসি থামিয়ে বলল, পরে মেয়েটাকে বুঝিয়ে বললাম ভয় না পেতে। আমি মানুষ বলার পরেও ওর ভয় কমেনি। ওকে বাসায় চলে যেতে বললাম। মেয়েটা হয়তো আজও বিশ্বাস করতে পারেনি আমি মানুষ ছিলাম। একটু থামলো তিথি। ওর দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। আমি কিছু বলার আগেই সে আবার বলে উঠল, হয়তো তুমিও বিশ্বাস করবে না কখনো। তুমি জিজ্ঞেস করেছিলে না নিজেকে নিয়ে আমার খারাপ লাগে কি না? হুম, খারাপ লাগে না তা কিন্তু নয়,
খারাপ লাগে যখন মনে হয় আমি অন্য সব মানুষের মতো স্বাভাবিক না। তিথির কথা জবাবে কি বলবো বুঝতে পারলাম না আমি। কিছুক্ষণ চুপ থাকলাম দুজন। তিথি আবার বলে উঠল, যাই তাহলে, ঘুম পাচ্ছে আমার। তিথি, ডাক দিলাম আমি। হুম, কিছু বলবে? তোমাকে তো দিনে দেখা যায়, আমি দিনের বেলায় তোমাকে দেখতে পারি? হুম, এত সহজ? মেয়ে মানুষ দেখার খুব শখ না? পচা ছেলে একটা। যাও, তুমিও বাসায় চলে যাও। আমি আর কিছু বললাম না, চুপচাপ উঠে দাঁড়ালাম। তিথির পায়ের আওয়াজ শোনা গেল, চলে যাচ্ছে সে। এক পশলা বৃষ্টি হয়ে গেছে সন্ধ্যায়। পরিবেশটা এখন শীতল, নরম তোলার মতো আরাম। শীতল বাতাস বয়ে যাচ্ছে দক্ষিণ দিক থেকে। রাস্তাঘাট এখনো ভেজা। আকাশের চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে গেলেও প্রকৃতির ওপর আধারের বিস্তার করতে পারেনি। লোকজন ধীরে ধীরে বাসায় ফিরে যাচ্ছে। রাত আরেকটু গভীর হলে আবারও তুমুল বর্ষণ হতে পারে। ঘণ্টাখানেকের মধ্যেই স্টেশন পুরো ফাঁকা হয়ে গেল। আমি বসে আছি যাত্রী ছাউনিতে, অপেক্ষা করছিলাম তিথির জন্য। মনে হয় সে আর আসবে না। আকাশে মেঘ গর্জন করে উঠল। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করে উঠে দাঁড়ালাম। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তিথির কণ্ঠ শোনা গেল। চলে যাচ্ছ বুঝি? পা থমকে গেল আমার। পেছনে ঘুরে বললাম, তুমি আছো? হুম, আমি তো সেই কখন থেকেই তোমার পাশে বসে আছি। তাহলে কিছু বলনি যে? দেখছিলাম তুমি কি করো, আমার জন্য ওয়েট করছিলে বুঝি? আরে না, তোমার জন্য ওয়েট করব কেন? এমনিই ভালো লাগছিল, তাই এখানে বসেছিলাম। এমনিই বসেছিলে বুঝি? তা গতকালও বুঝি এমনিতেই বসেছিলে এখানে? তুমি গতকালও এসেছিলে? হুম, গতকালও এসেছিলাম, কিন্তু কথা বলিনি তোমার সাথে। দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আরে, গতকালও এমনি এসেছিলাম, জায়গাটা ভালো লাগে তাই। এর আগের রাতে তো দেয়ালে হিসু করতে এসেছিলে। গত রাত্রেও বুঝি হিসু করতে এসেছিলে? ধুর, কী সব বলো না বলো। হি হি করে হেসে উঠল তিথি আমার কথা শুনে। তারপর হাসি থামিয়ে বলল, বাই দ্য ওয়ে, তুমি গতকাল আমাকে গালি দিয়েছিলে কেন? কই গালি দিলাম? আরে, যখন আমার সারা শব্দ পাওনি তখন বলেছিলে না, শালি মনে হয় আজকে আর আসবে না। আমি কি তোমার শালি হই? আরে, ওটা এমনিই বলেছিলাম, বাদ দাও ছোটোখাটো বিষয়। আর গতকাল বিকেলের দিকে আমাদের বাড়ির আশেপাশে ঘুরছিলে, তাও কি এমনি? আমি অপরাধীর মতো মাথা চুলকাতে লাগলাম এবার। তিথি আবার জিজ্ঞেস করলো, আমাকে দেখতে গিয়েছিলে বুঝি? তা দেখতে পেয়েছিলে আমাকে? কিভাবে দেখব? একটা দুইটা মেয়ে হলে অন্তত একজনকে আন্দাজে ধরে নিতাম ওটা তুমি। কিন্তু 7-8 জন মেয়ে একসাথে ছাদে বসে আড্ডা দিচ্ছিলে, কিভাবে বুঝবো কোনটা তুমি? আবার হাসলো তিথি আমার কথা শুনে। তিথির এই হাসিটা যতবার শুনি প্রত্যেকবার মুগ্ধ হয়ে যায় আমি। মেয়েগুলোর মধ্যে তুমি কোনটা ছিলে? তা তো বলা যাবে না। এত সহজে তো আমাকে চিনতে দেব না তোমায়। বৃষ্টি নামতে পারে, বাসায় চলে যাও, আমিও চলে যাব। বৃষ্টি আসতে আরো দেরি হতে পারে, কিছুক্ষণ গল্প করি না বসে? হুম, আচ্ছা বলো কি বলবে?
আচ্ছা, তোমাকে কেউ দেখে না বলেই তো রাতে বের হতে ভয় পাও না, কিন্তু যদি ভূত আসে, ওরা তো তোমাকে দেখতেও পারে, তাই না? এই চুপ করো, ওসব বলবে না। আমি ভূতকে খুব ভয় পাই। ধরো তুমি একা একা যাচ্ছ বাসায়, পথে কালো কি যেন একটা বসে আছে। হঠাৎ কালো জিনিসটা ঘুরে তাকাতেই একটা ভয়ার্ত চেহারা দেখতে পেলে, তখন? আমার কথা শেষ হতেই আমি অনুভব করলাম একটা নরম তুলার মতো শরীর আমার দিকে সরে এসেছে। আমার গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ঘন ঘন নিঃশ্বাস শোনা যাচ্ছে তার। আমি হেসে বললাম, ভয় পাচ্ছ? তিথি আমার বাহু আঁকড়ে ধরে বলল, প্লিজ ওভাবে বলো না, আমি প্রচণ্ড ভয় পাই। এখন আমি বাসায় যাব কি করে? যেভাবে আসছো ওভাবে যাও। পারবো না, তুমি ভয় দেখাইছো। এখন তুমি পৌঁছে দিয়ে আসো আমাকে। হুম, তা পারি, যদি যদি আমার সাথে দিনের বেলায় দেখা করো। আচ্ছা, তাই করব। খারাপ ছেলে একটা। কি বললা? আমি খারাপ? যাও, একা একা যেতে পারলে যাও। আরে না, খারাপ মানে ভালো। তুমি খুব ভালো। চলো প্লিজ। হুম, চলো। দুজনে পাশাপাশি হাঁটছি। আমি তিথিকে না দেখতে পেলেও ওর স্পর্শ অনুভব করছি। আমার বাহুটা সেই থেকে আঁকড়ে ধরে আছে, এখনো ছাড়ছে না সে। বাসার গেটে ঢুকিয়ে দিতেই আমার বাহু ছেড়ে দিল তিথি, তারপর নরম কণ্ঠে ধন্যবাদ দিল। আমি মৃদু হাসলাম শুধু। জিজ্ঞেস করলাম, ভেতরে দিয়ে আসবো? না, আর ভয় নেই। বৃষ্টি আসতে হয়তো দেরি নেই। দ্রুত চলে যাও তুমি। তিথির কথা শেষ হতেই বিদ্যুৎ চমকে উঠল, মেঘ গর্জন করে উঠল, হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। আকাশের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম, তারপর বললাম, হুম, মাঝপথেই বৃষ্টি পেতে পারে আমাকে। যাচ্ছি তাহলে, কাল দেখা হচ্ছে, তাই না? হুম। আমি চলে যাওয়ার জন্য ঘুরলাম। আরেকবার বিদ্যুৎ চমকে মেঘ গর্জন করে উঠল। কিছুটা দূরে কয়েকজন লোক সাদা পোশাক পরে মূর্তির মতো দাঁড়িয়েছিল, তা খেয়াল করিনি আমি। দ্রুত পা চালালাম। মাঝপথেই বৃষ্টি নামলো তুমুল ধারায়। নির্জন পথে কেউ নেই। ভিজতে ভিজতে দৌড়াতে লাগলাম আমি। হঠাৎ থমকে দাঁড়ালাম। রাস্তায় কালো কি যেন একটা বসে আছে। ভয় পেলাম আমি। তিথিকে মজা করে যে কথাটা বলেছিলাম সেটা সত্যি হয়ে গেল না তো? ভয়ে ভয়ে এগোচ্ছি আমি। কালো জিনিসটার পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় হার্টবিট বেড়ে গেল আমার। নিজে যেন নিজের বুকের শব্দ শুনতে পাচ্ছি। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে? কে তুমি? কালো জিনিসটা নড়ে চড়ে উঠল, কোনো জবাব দিল না। আমি ধীরে ধীরে পা চালিয়ে পাশ কাটাতেই একটা বৃদ্ধের কণ্ঠ শোনা গেল, বাবাজি, আমাকে একটু সাহায্য করবে? চমকে উঠে বুকে থুতু ছিটালাম আমি। আবারও ঘুরে তাকালাম কালো জিনিসটার দিকে। দেখলাম ওটা একটা বৃদ্ধ লোক, কালো চাদর গায়ে জড়িয়ে বসেছিল রাস্তায়। বিদ্যুৎ চমকানোতে বৃদ্ধের মুখটা একটু জন্য দেখতে পেলাম আমি। কালো একটা চেহারা, এমনিতেই কালো লোকটা, তার ওপর গায়ে পেঁচিয়ে আছে কালো একটা চাদর। ভয় তো পাবই। কুঁজো হয়ে দাঁড়ালো লোকটা, মুখটা না তুলেই বলল, আমাকে একটু ঘর পর্যন্ত পৌঁছে দেবে? হাঁটতে পারতেছি না। বৃদ্ধটা ঠিকমতো কথাও বলতে পারছে না, বৃষ্টিতে ভেজার কারণে কাঁপছে। আপনার ঘর কোথায়? সামনে কিছু দূর হেঁটে গেলে একটা কুড়েঘর পড়বে, ওখানে নিয়ে চলো আমাকে।
ঠিক আছে, চলুন। বলেই বৃদ্ধকে দু হাতে ধরলাম আমি। তারপর হাঁটতে লাগলাম সামনে। একটা কালো বিড়াল ম্যাও করে উঠে লাফ দিল আমাদের সামনে। আচমকা বিড়ালের শব্দটাও ভয় ধরিয়ে দিয়েছিল কিছুক্ষণের জন্য আমার মনে। আবারও কিছু দূর হাঁটার পর একটা গলিতে পেলাম ছোট্ট একটা কুঁড়ে ঘর। আমার যতদূর মনে পড়ে এই জায়গাতে কোনো কুঁড়ে ঘর ছিল না। তাহলে হঠাৎ এই ঘরটা এলো কিভাবে? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। বৃদ্ধটাকে নিয়ে কুঁড়ে ঘরের ভেতর প্রবেশ করলাম আমি। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল নিচ থেকে। চারপাশে অন্ধকার দেখলাম আমি। হাত বাড়িয়ে বৃদ্ধটার নাগালও পেলাম না। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনি কই? বৃদ্ধের কোনো সারা শব্দ পাওয়া গেল না। আবারও বেড়ালের ম্যাও ডাকটা শোনা গেল। মনে হলো সামনে দিয়ে লাফ দিয়েছে বিড়ালটা। চোখ দুটো দেখা গেল শুধু বিড়ালের। অন্ধকারে ভূতের চোখের মতো ঝলঝল করছে। আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই খোলা গেল না দরজাটা। বিড়ালের চোখ দুটো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আবার। বিড়ালটা হিংস্রভাবে শব্দ করছে মেও মেও করে। হাত বাড়ালেই ছুঁতে পারা যাবে বিড়ালটাকে। মনে হয় এখনই ঝাঁপ দেবে আমার ওপর। হঠাৎ দরজা খুলে গেল। একটা সুগন্ধি এসে লাগলো আমার নাকে। সুগন্ধিটার সাথে আমি পরিচিত নই। আগে কখনো এরকম সুগন্ধি পাইনি। কুঁড়ে ঘরটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বিড়ালটাও আর নেই। পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সুগন্ধিটা ওর শরীর থেকেই আসছে। মেয়েটা কিছু না বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বললাম, কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপনার বাসায় পৌঁছে দিচ্ছি। এখানে আপনার বিপদ। ওরা আপনাকে মেরে ফেলবে। আরে ছাড়ুন আমাকে। কারা আমাকে মারবে? আর কি হচ্ছে এসব আমার সাথে? এখন প্রশ্ন করার সময় না। দ্রুত চলুন আমার সাথে। আপনি একা যেতে পারবেন না। আমি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। এভাবে একটা মেয়ের সাহায্য নিয়ে বাসায় যেতে কেমন জানি লাগছে। আমি ইতস্ত করে বললাম, আপনি চলে যান, আমি নিজে যেতে পারবো। পারবেন না আপনি। আপনার এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ না। আমি আপনাকে দ্রুত পৌঁছে দিতে পারবো। আপনি কি দৌড়বিদ নাকি যে আমাকে কোলে নিয়ে দৌড়াবেন আর বাসায় পৌঁছে দিবেন? আমার কথা শেষ হতেই বিদ্যুৎ চমকে উঠল আবার। এক মুহূর্তের জন্য দেখার সুযোগ হলো মেয়েটার স্পষ্ট চেহারা। তারপর বেহুশ হয়ে পড়লাম আমি মেয়েটার কাঁধে। জ্ঞান ফিরতেই আমি দেখলাম আমি আমার বাসায়। গায়ে ভেজা জামাটা এখনও আছে। রাত এখনও শেষ হয়নি। কিভাবে কি হলো সব মনে করার চেষ্টা করলাম। শেষবার আমি জ্ঞান হারিয়ে মেয়েটার কাঁধেই ঢলে পড়েছিলাম। এরপর কি হয়েছিল কিছু মনে নেই। কে ওই রহস্যময়ী মেয়ে? কেন সে বলেছিল ওরা আমাকে বাঁচতে দেবে না? কারাই বা আমাকে বাঁচতে দেবে না? কেন বাঁচতে দেবে না? আমি তো কারো ক্ষতি করিনি। এর আগে কুঁড়ে ঘরে আমার সাথে যে ঘটনা ঘটেছিল ওটা মনে পড়তেই শরীরটা কাঁপুনি দিয়ে উঠল আবার। সেই বৃদ্ধের কথা মনে পড়ল। কুচকুচে কালো চেহারা, কি ভয়ঙ্কর চাহনি। বিপদে সাহায্য চেয়েছিল বলে আমি সাহায্য করেছিলাম। আসলে কে ছিল ওই বৃদ্ধ? ঝিমঝিম করতে লাগলো আমার পুরো মাথা। তিথিদের দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালাম আমি। গত রাতে এখানে আমি ছেড়ে দিতে এসেছিলাম তিথিকে। বাড়ির ছাদে তাকালাম, দেখলাম আজকেও কয়েকজন মেয়ে একসাথে আছে। একটা মেয়ে আমাকে দেখে ইশারায় কি যেন বলল, হয়তো ওটাই তিথি। মেয়েটা ছাদ থেকে নেমে আসতে লাগলো। আমি গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর মেয়েটা সামনে এসে দাঁড়ালে আমি লজ্জা লজ্জা ভাব নিয়ে বললাম, তুমি তিথি? না, আমি তিথি না। আমি ওর বান্ধবী। তিথি আপনার জন্য অপেক্ষা করছে ছাদে। হেসে জবাব দিল মেয়েটা।
তারপর সে আমাকে নিয়ে ছাদে উঠে এলো। আরেকটা মেয়েকে ইশারায় দেখিয়ে দিয়ে বলল, ওইটাই তিথি। চেহারাটা দেখতেই চমকে উঠলাম আমি। রাতের সেই বিদ্যুৎ চমকানোর সাথে বজ্রপাতের শব্দটা কানে বেজে উঠল আমার। বিদ্যুৎ চমকানোতে আমি রহস্যময়ী ওই মেয়েটার যে চেহারাটা দেখেছিলাম ওটা চোখের সামনে ভেসে উঠল। তিথি চেহারার সাথে হুবহু মিল। তুমি? চমকে উঠে কথাটা বললাম আমি। কেন, আগে কোথাও দেখছো নাকি আমাকে? ভ্রুকুচকে বলল তিথি। এতক্ষণ মৃদু হেসেছিল সে। আমার কথা বলার ভঙ্গি দেখে হাসিটা মুছে যেতে লাগলো ঠোঁট থেকে। আমি বললাম, হ্যাঁ, গত রাতেই দেখেছি। রাতে? হাউ ফানি! বলতে বলতে হেসে উঠল তিথিসহ ওর বান্ধবীরা। একজন বান্ধবী বলল, ওকে রাতে দেখা যায় না, জানেন তো। কিভাবে দেখলেন ওকে? আমি জানি না, কিছু বুঝতে পারছি না। তিথি, আমি তোমাকেই দেখেছি রাতে। তারপর আমি সব খুলে বললাম তিথিকে। শুনে তিথি বলল, ওটা আসলে তোমার মনের ভুল। রাতে আমাকে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়েছ, আর আবোল তাবোল দেখছো চোখের সামনে। আবোল তাবোল না তিথি, সত্যি এমনটা ঘটেছে আমার সাথে। আর আমি স্পষ্ট তোমার চেহারাটাই দেখেছি, তাই এখন তোমার চেহারাটা দেখার সাথে সাথেই চমকে উঠেছি। কি জানি কী সব হয়েছে রাতে তোমার সাথে। তুমি ছিলে না তাহলে ওটা? সত্যি করে বলো। আশ্চর্য, বললাম তো আমি না। তুমি কিছু লুকাচ্ছ না তো? তুমি আসলে মানুষ তো? আমি জানি ওটা তুমিই ছিলে। আরে, আমি নিজেই রাতে ভয় পেয়েছিলাম বলে তুমি আমাকে পৌঁছে দিয়েছো বাসায়। আর আমি একা একা আবার তোমার পিছু পিছু যাব কেন? সত্যি বলছি, আমাকে রাতে কোনোভাবেই দেখা যায় না। ওটা আমি ছিলাম না। আর রাতে তুমি চলে যাওয়ার পর আমার সাথেও অদ্ভুত কী যেন ঘটেছিল। কি ঘটেছিল? ছাদে কারা যেন হাঁটাহাঁটি করেছিল। আমি ওদের হাঁটাহাঁটির শব্দ আর কথা বলার শব্দ শুনতে পেয়েছি কিছুক্ষণ, কিন্তু কি বলেছে তা বুঝতে পারিনি। তারপর আমি বাবা মার পাশে গিয়ে ঘুমাই। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকি আমি। বাকিদের মুখেও কোনো কথা ফুটল না। তিথি তখন বলে উঠল, ওই জায়গাটাতে নিয়ে যেতে পারবে যেখানে কুঁড়ে ঘরটা ছিল? হুম, চলো। সবাই মিলে তখন সেই জায়গাটাতে এলাম আমরা। কুড়ে ঘরটা যেখানে ছিল ওখানে শুধু একটা মৃত বিড়াল খুঁজে পেলাম আমরা। কালো একটা বিড়াল। বিড়ালটাকে আমি বৃদ্ধের সাথে কথা বলার সময়ও একবার দেখেছিলাম। চারপাশটা একবার দেখে নিয়ে তিথি প্রশ্ন করলো, কে এসেছিল আমাকে বাঁচাতে, যে আমারই মতো দেখতে? চিন্তিত দেখলাম ওকে। আমি ভাবনায় পড়ি আবার। দিনের আলো মুছে গিয়ে যখন রাতের আঁধার শুরু হলো, তিথিও অদৃশ্য হয়ে গেল। সে চুপচাপ বসেছিল ঘরে। মা রান্নাঘরে কাজ করছে, আর বাবা এখনো বাইরে। তিথি মায়ের উদ্দেশ্যে ডাক দিল, মা, এক কাপ চা দিয়ে যাও না। কিছুক্ষণ পর মা এসে চা দিয়ে গেল। তিথি চায়ের কাপটা হাতে নিলে শূন্যে শুধু কাপটাকেই ভাসতে দেখা গেল। বাইরে প্রচণ্ড বাতাস শুরু হলো আজকেও। জানালা দিয়ে বাতাস ঢুকে বারবার পর্দাটা সরিয়ে দিচ্ছে। তিথি কাপটা টেবিলে রেখে জানালাটা বন্ধ করতে গেল। হঠাৎ তার চোখ আটকে যায় বাইরে। দেখল সাদা পোশাকে কারা যেন দাঁড়িয়ে আছে। আলখেল্লার মতো পোশাক, মাথা পর্যন্ত ঢাকা। চেহারা দেখা যাচ্ছে না ওদের। কারা তোমরা? উত্তেজিত হয়ে
জিজ্ঞেস করলো তিথি। এগিয়ে এলো একজন। তিথি নিজেকে পর্দার আড়াল করে নিল। ভয় পাচ্ছে সে। লোকগুলোর হাবভাব দেখে মনে হচ্ছে ওরা তাকে দেখতে পেয়েছে। কারা ওরা? যারা রাতের বেলায়ও তাকে দেখতে পায়। কোনো মানুষের পক্ষে তো তাকে রাতের বেলায় দেখা সম্ভব না। জানালার ওপাশ থেকে জবাব এলো। আমরা তোমার পাহারাদার, খুব শীঘ্রই আমরা তোমাকে নিয়ে যাব। তিথির ভয়টা আরো বেড়ে গেল কথাটা শুনে। ওরা তার পাহারাদার, তার মানে সত্যি সত্যি ওরা তাকে দেখতে পায়। কোথায় নিয়ে যাবে আমাকে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো তিথি। জিনের দেশে, ওখানে আছে তোমার দ্বিতীয় সত্তা। দ্বিতীয় সত্তা? কোন এক বিশেষ মুহূর্তে সে দ্বিতীয় সত্তার সংস্পর্শ এলে তুমি স্বাভাবিক হবে। তুমি জিনের মেয়ে হয়ে আমাদের জগতেই থাকবে। না না, আমি স্বাভাবিক হতে চাই না। আমি এইখানেই বেশ আছি। আমি আমার বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। তোমাকে যেতেই হবে, আমরা তোমাকে নিয়ে যাব সেখানে। হা হা হা। হাসির শব্দ শোনা গেল ওপাশ থেকে। প্রচণ্ড বাতাসে আবার পর্দাটা সরে গেল। তিথি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে পর্দাটা টেনে দিল। একটা নদীর ধারে দাঁড়িয়ে কথা বলছি তিথি আর আমি। বাতাসে তিথির জামা দুলছিল আর চুলগুলো বারবার কপালে এসে পড়ছিল। কপাল থেকে চুলগুলো সরিয়ে তিথি বলল, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না ওরা আমাকে নিয়ে যেতে চায় কেন। আর আমার দ্বিতীয় সত্তা জিনের দেশে কিভাবে থাকবে? আর দ্বিতীয় সত্তাটাই বা কি? আমিও বুঝতে পারছি না, আমাকেই বা কেন মারতে চাইবে কেউ? আমি কার কি দোষ করেছি? তিথির দিকে তাকিয়েই কথাটা বললাম আমি। তিথি আবারও কপালের চুল সরিয়ে বলল, তবে এটুকু বুঝতে পারছি দুজন খুব বিপদে আছি, কিন্তু আমার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে দুজনের একসাথে বিপদ কেন? আমার বিপদের সাথে তোমার বিপদের কি সম্পর্ক? উত্তর আমারও জানা নেই। দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। তিথির ফোনটা বেজে উঠল তখন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তার মা বলে উঠল, তিথি, তোর বাবাকে হাসপাতালে এনেছি। হঠাৎ তোর বাবার হার্টের ব্যথাটা বেড়ে গেছে। তুই কোথায়? আসছি মা আমি। বলেই ফোন কেটে দিল তিথি। আমার দিকে তাকিয়ে বলল, আমাকে হাসপাতালে যেতে হবে, তুমি যাবে আমার সাথে? চলো। দুজনে কিছু দূর হেঁটে মেন রোডে উঠে এলাম। তারপর একটা রিকশায় উঠে হাসপাতালের দিকে চললাম। দুজনে চুপচাপ, দুজনে চিন্তিত ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভেবে। রিকশাওয়ালাও চুপচাপ প্যাডেলে পা চলাচ্ছে। হঠাৎ একটা ট্রাক দ্রুত বেগে ছুটে এলো রিকশার দিকে, অথচ ট্রাকটা যাচ্ছিল অন্যদিকে। ট্রাকের ধাক্কায় রিকশাটা ছিটকে গিয়ে অনেক দূরে পড়ল। রিকশাওয়ালার কিছুই হয়নি, সে স্বাভাবিক। আমিও বেশি আঘাত পাইনি, শুধু হাতের কনুই আর হাঁটুর দিকে কিছুটা কেটে গেছে। কিন্তু তিথির অবস্থা গুরুতর, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে। লোকজন ট্রাকটাকে আটকে রাখলো, ড্রাইভারকে ধরে মারতে লাগলো, আর ড্রাইভার চিৎকার করে বলতে লাগলো, আমি কিছু করিনি। আমি অনেক চেষ্টা করেছি ট্রাকটাকে সামলাতে, কিন্তু কে যেন আমার উপর ভর করেছিল তখন, সেই করেছে এসব। তার কথার কোনো গুরুত্ব না দিয়ে লোকজন আবারও মারতে লাগলো তাকে দ্বিগুণ মাত্রায়। আর এদিকে ঘটল আরেক অদ্ভুত ঘটনা। তিথির রক্তাক্ত দেহটা হঠাৎ ভেসে উঠল শূন্যে, তারপর দ্রুত ভেসে যেতে লাগলো হাসপাতালের দিকে। সবাই আশ্চর্য হয়ে গেল এই ঘটনায়। পিছু পিছু ছুটে গেলাম আমরাও। তিথির দেহটা হাসপাতালে এলে অদৃশ্য কণ্ঠে একটা আওয়াজ শোনা গেল, ডাক্তার, ডাক্তার। ডাক্তাররাও অবাক এই ঘটনায়। একটা আহত রোগী কিভাবে নিচ থেকে শূন্যে ভেসে এলো, আর তার পাশে
অদৃশ্য কণ্ঠে ডাক্তার ডাক্তার বলে কে চিৎকার করছে, কিন্তু এখন এই বিষয়ে চিন্তা করার সময় নেই। ডাক্তাররা লেগে পড়ল নিজেদের কর্তব্যে। দ্রুত তিথিকে ওটিতে নিয়ে যাওয়া হলো। ওটিতে নিয়ে তিথির চিকিৎসা চলতে লাগলো। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার, তাই বিভিন্ন জায়গা থেকে রক্ত সংগ্রহ করতে হয়েছে। আমি অনেক কষ্ট করেছি রক্ত সংগ্রহ করতে, খুব টেনশনে আছি। ক্ষণিকের পরিচয়ে মেয়েটাকে প্রচণ্ড ভালো লেগেছে আমার, এভাবে তাকে হারাতে চাই না আমি। সন্ধ্যা পেরিয়ে ধীরে ধীরে অন্ধকার নামলো। আমি চিন্তিত হয়ে বসে আছি ওটির বাইরে, কপালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। একটা ছায়া এসে থামলো আমার সামনে। মুখ তুলে তাকালাম আমি, সাথে সাথে চমকে উঠে বললাম, তিথি। তিথিকে রাতে দেখা যায় না। তাহলে তুমি? চলো ওদিকে করিডোরে গিয়ে কথা বলি। করিডোরে এলাম দুজন। মেয়েটা কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলে উঠল, আমি তিথির দ্বিতীয় সত্তা। দ্বিতীয় সত্তা মানে? মানে ওই তিথিই আমি, আর আমি এই তিথি, দুইজনই একজন। আমাকে ছাড়া ও অপরিপূর্ণ, আর ওকে ছাড়া আমি অপরিপূর্ণ। একটা নির্দিষ্ট সময়ে আমরা এক হতে পারলে স্বাভাবিক মানুষ হতে পারবো, অথবা হতে পারবো স্বাভাবিক জিন। জিন মানে? পৃথিবীতে যদি আমরা এক হতে পারি তাহলে মানুষ হব, আর যদি জিনের জগতে এক হই তাহলে জিন হব। কথাটি শুনে চমকে উঠলাম আমি। আমি কিছুই বুঝতে পারছি না এসবের, আমাকে একটু খুলে বলবে? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম আমি। আমরা দুইটা সত্তা হয়েছি, কারণ আমাদের বাবা আসলে জিন। আমার মাকে একবার জিনে ধরেছিল, কিন্তু মা হয়তো জানে না। তখন ওই জিনটা মাকে বিয়ে করে। তখন তাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল, কিন্তু বিভিন্ন তান্ত্রিক বৈদ্যের ঝাড়ফুঁকের কারণে মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয় বাবার। কিছুদিন পর মায়ের বিয়ে হয় তিথি যাকে বাবা মনে করে তার সাথে। আমাদের আসল বাবা কিন্তু জিন। তাই আমরা জন্মের সময় দুটো আলাদা সত্তা হয়ে জন্মায়। ও সত্তাটা মানুষ, আর আমি জিন হয়ে। ওকে দিনে দেখা যাবে, আর আমাকে দেখা যাবে রাতে। কিন্তু জিনেরা দিনে রাতে উভয় সময়ে দেখে আমাদের, তবে শুধু পৃথিবীতে। জিনের জগতে আমাকে শুধু রাতে দেখতে পায় জিনেরা। জন্মের পর কিছু জিন এসে আমাকে ওদের মতো ভেবে নিয়ে গিয়েছিল, কিন্তু ওদের জগতে গিয়ে আমি অদৃশ্য হয়ে যাই। যখন রাত হয় তখন আবার দৃশ্যমান হয়। দাঁড়াও দাঁড়াও, মানে তুমি বলতে চাইছো জিনেরা পৃথিবীতে এলে তোমাদের দুটি সত্তাকে দিনে রাতে উভয় সময়ে দেখতে পাই? হ্যাঁ, আর জিনের জগতে গেলে ওরা তোমাকে শুধু রাতে দেখতে পায়? তাই। তারপর? তারপর আমাকে নিয়ে অনেক গবেষণা হয়। ওখানে আমার নাম মুশফিকা। আমাকে নিয়ে বিভিন্ন জ্ঞানী জিনেরা পরীক্ষা নিরীক্ষা করে, জানতে পারে আমার আরেকটা সত্তা পৃথিবীতে রয়েছে। ঠিক 21 বছর যেদিন পূর্ণ হবে আমাদের, ওই দিন যদি ওই সত্তার সংস্পর্শে আমি আসি, তাহলে আমি পূর্ণ স্বাভাবিক জিন হব একটা। কিন্তু সংস্পর্শটা হতে হবে জিনের জগতে। যদি পৃথিবীতে হয় তাহলে মানুষ হয়ে যাব। তাই জিনেরা চায় আমার আরেকটা সত্তাকে জিনের জগতে নিয়ে যেতে। আর কয়েকদিন পর আমাদের 21 বছর পূর্ণ হবে। ওই দিনই ওরা তিথিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু আমি চাই
জিনদের ঊর্ধ্বে রয়েছে যে জাতি, সেই মানুষ হয়ে বাঁচতে। তাই আমি পালিয়ে আসি পৃথিবীতেই আমি আমার অন্য সত্তার সংস্পর্শ চাই। সবই বুঝলাম, কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? আমাকে কেন মারতে চায় জিনেরা? কারণ তুমি তিথির সাথে মিশছো। তিথির প্রেমে পড়ার সম্ভাবনা আছে। তাতে সমস্যা কি? সমস্যা হলো, একটা জিন আমাকে খুব পছন্দ করে, সে আমাকে চায়, কিন্তু তুমি যার সাথে মিশছো সেটাও তো আমি। তাই ওই জিনটা তোমাকে শেষ করে দিতে চায়, যাতে তিথির সাথে আর মিশতে না পারো। ও তোমাকে নানাভাবে ভয় দেখাতে চায়। বুঝলাম, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না। কি? তিথিকে ছাড়া তো তুমি কখনো পূর্ণ জিন হতে পারবে না। তাহলে ওরা তিথিকে কেন মারতে চাইলো? ওরা তিথিকে নয়, তোমাকেই মারতে চায়। আজকে যে ট্রাক চাপা দিয়েছিল, ওটা আসলে জিনেরা করে তোমাকে মারার জন্য, কিন্তু আঘাত পায় তিথি। তখন আমি এই তিথিকে হাসপাতালে নিয়ে যাই। আমারই তো সত্তা ও না বাঁচলে পৃথিবীতে তো আমারও অস্তিত্ব থাকবে না। আচ্ছা, আমি তোমাকে তিথি বলে ডাকবো নাকি মুশফিকা বলে ডাকবো? তিথি বলেই ডাকো, ওটাই তো আমার আসল সত্তা। আর আমি যখন পরিপূর্ণ মানুষ হব, মুশফিকার তো কোনো অস্তিত্বই থাকবে না তখন। দুজনে কথা বলার সময় ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালেন তিথির মা। চোখে তার জল, হাঁ করে চেয়ে থাকেন তিনি তিথির দ্বিতীয় সত্তার দিকে। হয়তো সব শুনেছেন তিনি। গুঙ্গিয়ে কাঁদতে কাঁদতে তিনি মেয়ের মুখে হাত বুলালেন, শাড়ির আঁচলটা মুখে গুঁজে ধরলেন। মুশফিকাও তখন মা বলে ডেকে জড়িয়ে ধরে মাকে। কাঁদতে থাকে সে, কাঁদতে কাঁদতে মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মা, কেঁদো না তুমি, সব ঠিক হয়ে যাবে, দেখো। মায়ের মন কিন্তু মানে না। তিনি আরো বেশি করে কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আজ যদি তোকে না দেখতাম তাহলে আমি জানতেই পারতাম না আমার মেয়ের আরেকটা সত্তা আছে। আমার মেয়েকে রাতে দেখা যায় না কেন, সেই রহস্যটাও কখনো জানা হতো না। মা, মা, কেঁদো না, তুমি কাঁদলে আমিও ভেঙে পড়ব। আমাদের জিততেই হবে মা। একজন নার্স এসে তখন খবর দিল তিথির অবস্থা খুব খারাপ। ডাক্তাররাও কিছু করতে পারছে না, কারণ ওকে দেখা যাচ্ছে না। তখন মুশফিকা বলল, আমি ওকে রাতের বেলায়ও দেখতে পাই, আমাকে ওটিতে নিয়ে চলুন। আমি এই ডাক্তারদের দিক নির্দেশনা দিতে পারবো, আর আমাকে দেখেই ডাক্তাররা তিথির চিকিৎসা করতে পারবে, কারণ দুজনের শারীরিক গঠন একই। মুশফিকার কথা শুনে নার্স কিছুক্ষণ চেয়ে থাকে ওর দিকে। বুঝতে পারে না সে কিছুই, হয়তো যমজ বোন ভেবে নিয়েছে। তিথি সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এর পেছনে ডাক্তারের চেয়ে তার দ্বিতীয় সত্তার অবদান ছিল বেশি। রাতের বেলায় ওর অপারেশন হওয়ায় ডাক্তাররা মুশকিলে পড়ে যায়। তখন মুশফিকা নিজের শরীর দেখিয়ে বলে তিথির কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন অবস্থায় আছে। সুস্থ হওয়ার পর তিথি নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের দ্বিতীয় সত্তার কাছে, এবং নিজের এত বড় রহস্যটা জানতে পেরে অবাক হয় সে। নিজেকে সে প্রস্তুত করে পূর্ণ এক মানবী হতে। 21 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রাত 12টা বাজলেই 21 বছর পূর্ণ হবে। কিন্তু সময় যত গড়াচ্ছে পরিস্থিতিও তত ভয়ঙ্কর হয়ে উঠেছে। আগের রাতেও বাড়ি ছাদে কারে যেন লাফালাফি করেছিল, আর একটা জিন আমার রূপ ধরে এসে তিথিকে নিয়ে যেতে চেয়েছিল বাইরে। তখন তার দ্বিতীয় সত্তা তাকে সাবধান করে বলে, এটা তানভীর না। জিনটা তখন হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায়
তিথির সামনে থেকে। তিথির গায়ে কাঁটা দিয়ে ওঠে তখন। এই মুহূর্তেও তিথি ভয় পাচ্ছে কবে না জানি জিনেরা তাকে নিয়ে যায়। তবে তার দ্বিতীয় সত্তা সবসময় তাকে নজরে রাখছে, বিপদ আপদ থেকে রক্ষা করছে। আজ রাতেও আবার ছাদের ওপর শুরু হলো লাফালাফি। দুই সত্তা মিলে তখন বসে আছে রুমে। অন্য রুমে প্রার্থনা করছে তিথির বাবা মা, যেন অশুভ শক্তির জয় না হয়। ঘরে প্রবেশ করলাম আমি। আমাকে দেখেই ভয়ে কেঁপে ওঠে তিথি। আগের রাতের সেই জিন মনে করেছে সে। দ্বিতীয় সত্তা তাকে জানায় এটাই আসল আমি। তারপর আমাকে উদ্দেশ্য করে মুশফিকা বলে, তানভীর, তুমি এক কাজ করো, একজন ভালো আলেমকে নিয়ে আসো যিনি জিন বন্দি করতে পারেন। এটাই একমাত্র বাঁচার পথ আমাদের। একবার ওরা তিথিকে নিয়ে যেতে পারলে আমার অস্তিত্ব আর থাকবে না এখানে। চুম্বক গতিতে আমিও ছুটে যাব তখন। আমাকে ছাড়া তিথির কখনো জিন হওয়ার সম্ভাবনা নেই। তাই কোনো আলেম যেন প্রথমে আমাকেই বন্দি করে, তারপর ওরা আমাকে ছাড়া তিথিকে নিয়ে যেতে চাইবে না। আমি দ্রুত বেরিয়ে গেলাম। আবার মসজিদের দিকে দ্রুত পা চালাচ্ছি। হঠাৎ দেখলাম একজন বয়স্ক লোক, যিনি দেখতে বড় কোনো আলেমের মতো। মুখে লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, হাতে একটা তসবি। ঘন ঘন তসবি গুনছেন তিনি। আমি কাছে যেতেই উনি বলে উঠলেন, আমি জানি বাবা, তুমি কি চাও। তুমি যার খোঁজে এসেছো আমি সে। জিন বন্দি করতে হবে তো? আমি অবাক হই। এ লোকটা কি করে জানলো এ কথা? মনে হয় উনি আল্লাহর একজন খাস বান্দা। আমি বললাম, হ্যাঁ, খুব বিপদে আছে মেয়েটা, আপনি কিছু করুন। আমি দোয়া করে দিলাম, ফিরে যাও তুমি। জিনেরা মেয়েটাকে নিয়ে যেতে পারবে না। সত্যি বলছেন? চলে যাও তুমি। আমি ঘুরে চলে যাওয়ার জন্য কয়েক পা বাড়ালাম। বৃদ্ধের চেহারাটা ভেসে উঠল সামনে। সেই চুক্তিটা করার সময় তার ঠোঁট হালকা প্রসারিত হয়েছিল। না, বৃদ্ধ কি হাসছিল তখন? চমকে আবার পেছনের দিকে তাকাই আমি। দেখি কেউ নেই। তার মানে কোনো জিন আমাকে আলেম সেজে ধোঁকা দিয়েছে। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে ছুটে গেলাম মসজিদের দিকে। মসজিদে এসে সব খুলে বললাম সে মসজিদের হুজুরকে। সব শুনে হুজুর সাথে এলেন, কিন্তু পৌঁছে দেখি তিথির বাবা মা দুজনেই কাঁদছে। মুশফিকাকেও দেখা গেল চুপচাপ বসে আছে। আমাকে দেখেই সে উত্তেজিত হয়ে বলে উঠল, তুমি আসছো? হুজুর নিয়ে আসছো? হুজুর, তাড়াতাড়ি বন্দি করেন আমাকে, ওরা তিথিকে নিয়ে গেছে। কিন্তু মা, এতে তোমার অনেক কষ্ট হতে পারে। সাবলীল কণ্ঠে বললেন হুজুর। যতই কষ্ট হোক আপনি বন্দি করুন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পৃথিবীতে, তাড়াতাড়ি করুন। হুজুর তসবি হাতে নিয়ে মনে মনে সূরা পড়তে লাগলেন, আর মাঝে মাঝে গ্লাসের পানি ছেটাতে লাগলেন ঘরের চারিদিকে আর মুশফিকার ওপর। মুশফিকা চিৎকার করতে লাগলো। হয়তো তার কষ্ট হচ্ছে খুব। যেসব জিনেরা তিথিকে নিয়ে যাচ্ছিল তারা হঠাৎ থমকে দাঁড়ায়। তিথি তখন চিৎকার করছিল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তার চিৎকার শুনে এতক্ষণ হাসছিল সব জিনেরা, কিন্তু হঠাৎ সবার মাঝে পরিবর্তন শুরু হতে লাগলো। একজন জিন বলল, মনে হয় মুশফিকা আটকা পড়েছে। এতক্ষণে তো ওর চলে আসার কথা। আমরা তো পৃথিবীর বাইরে এসে পড়েছি এখন। অন্য একজন জিন বলল, কিন্তু ওর জন্যই তো আমরা এত কিছু করলাম। ওর অন্য সত্তাকে পৃথিবী থেকে ধরে আনলাম। ওকে ছাড়া তো কিছুই হবে না। চলো আবার যাই ওকে উদ্ধার করতে। তখন সে বলল, বেশ চলো। সবাই আবার আসতে লাগলো পৃথিবীতে। এদিকে হুজুর মুশফিকার চারিদিকে ঘুরতে ঘুরতে কি যেন পড়তে লাগলেন, আর তার শরীরে ফুঁ দিতে লাগলেন।
মুশফিকা চিৎকার করছিল তখন। হঠাৎ চিৎকার থামিয়ে সে হুজুরকে বলল, হুজুর, ওই তো ওরা আসছে, আপনি সামনে এগিয়ে যান। ওরা আপনার থেকে 10 হাত দূরে আছে, সাথে তিথিও আছে। আপনি সামনে যান আর জিনগুলোকে বন্দি করুন। জিনদের মাঝখান থেকে তিথি চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তিথির কণ্ঠটাই খালি শোনা গেল, ওকে দেখা গেল না। তার কণ্ঠ শুনে এগিয়ে গেলেন হুজুর। গ্লাস থেকে পানি নিয়ে ছিটিয়ে মারলেন সামনে। মুশফিকার হাসি শোনা গেল বন্দি অবস্থায়। হাসতে হাসতে সে বলল, হুজুর, আমায় মুক্ত করুন। আর মাত্র 30 সেকেন্ড সময় আছে 12টা বাজতে। এর মধ্যে ওরা কিছুই করতে পারবে না। আর আমি যাই তিথির কাছে। হুজুর মুশফিকার দিকে তাকিয়ে বাতাসে ফুঁ দিলেন। মুশফিকা দৌড়ে এলো তিথির দিকে। কেউ না দেখলেও সে দেখছে বাকি জিনগুলো আর তিথিকে। তিথির আরও কাছে আসতেই দুই সত্তা চুম্বকের মতো লেগে গেল। সাথে সাথে কিছু অদৃশ্য গর্জন শোনা গেল। হুজুর সব জিনেদের বন্দি করেছে, আর তিথি নিজের শরীরের দিকে তাকিয়ে খুশিতে লাফিয়ে উঠল। মা, মা, বাবা, সবাই আমাকে দেখতে পাচ্ছ? চিৎকার করে বলল তিথি। তার বাবা মা এগিয়ে এলো তার দিকে। তখন আর তাদের খুশি দেখে কে। মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। আবেগে কেঁদে ফেলে তারা। আমিও পাশে এসে দাঁড়াই তিথির। আমিও খুব খুশি, মুখে আমার হাসি। তিথির চোখে আমার চোখ পড়তেই তিথি আমার দিকে তাকিয়ে চোখ টিপে দেয় বাবা মার আড়ালে। গল্পটি এখানে শেষ করছি। যাই হোক, গল্পটি একটু অন্য রকমের ছিল। জানি না গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।